যেটাই বললাম যে আসলে কিছু কাজ মানুষ অনারারি পজিশন থেকে করে, সম্মানের জন্য করে। টাকা পয়সা লাইফে সবকিছু না, আবার টাকা পয়সা অনেক কিছু, সবকিছু দরকার আছে। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা কাজে আসি। গত ক্লাস আসলে কি হয়েছে না হয়েছে আমি জানি না, ওই ক্লাস আবার করতে হবে। ওই ক্লাস আসলে এই মুহূর্তে করার কথাও না, মানে বাধ্য হয়ে অফিস থেকে ওটা আপনাদের করাইছে ওই দিন। মানে মেসেজের ফ্লো দেখে হয়তো বা বাধ্য হয়েছে। তো আসলে আমার খুব হাসি লাগছে বিষয়টা, কারণ 10-11 নাম্বার ক্লাস, সেটা আমি 1 নাম্বার ক্লাসে করতেছি, এটা হলো না। যাই হোক, তো এখন আমরা আমাদের মতো শুরু করি। তো আমরা মূলত এসইও নিয়ে কাজ করতে চাইছিলাম আর কি, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আমি এসইও নিয়ে গত ক্লাসে কিছু ব্যাখ্যা দিছিলাম যে এসইওটা কি। আমি আবার একটু রিপিট করি, একটু সামারাইজ করে বিষয়টা। তো দেখেন, আমাদের এই ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রতিনিয়ত মানুষ ওয়েবসাইট তৈরি, এবং এই ওয়েবসাইট গুলো তৈরি করার পিছনে কাজ করা হলো সে তার বিজনেস গ্রো করতে চায়, অথবা ব্লগের থ্রুতে ইনকাম করতে চায়, অথবা অ্যাফিলিয়েটের থ্রুতে ইনকাম করতে চায়, মানে মোট কথা টাকা ইনকামের জন্য। এখন এই টাকা ইনকাম আপনি তখনই করতে পারবেন যখন ওই ওয়েবসাইটে ভিজিটর আসবে। আপনি দেখেন, একটা দোকান যদি করেন, ওই দোকানে যদি মানুষ না আসে, তাহলে ওই দোকানে কিন্তু আসলে কোনো ইনকাম নেই, এটা স্বাভাবিক। তো এখন একটা ওয়েবসাইট যদি আপনি চিন্তা করেন যে এটা একটা দোকান, তাহলে এই দোকানে ভিজিটর আসতে হবে, আদারওয়াইজ ওই ওয়েবসাইটের কোনো ইনকাম নাই। তাহলে বিষয়টা হলো যে এই যে ওয়েবসাইট গুলোতে ভিজিটর যদি আনতে হয়, তাহলে আমরা দুইটা মাধ্যমে করতে পারি। একটা হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হলো আমরা পেইড মার্কেটিং করতে পারি। এখন পেইড মার্কেটিং বিভিন্ন উপায়ে হয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও হয়, আবার ট্র্যাডিশনাল প্ল্যাটফর্ম গুলোতেও হয়, লাইক টেলিভিশন, পত্র পত্রিকাতে বিজ্ঞাপন, ব্যানার, পোস্ট, ফেস্টুন, লিফলেট, এগুলো সব বিভিন্ন মাধ্যমে করা যাবে। কিন্তু আমরা পেইড মার্কেটিংটাকে এখন বাইরে রেখে অর্গানিক ওয়েতে কিভাবে কাজ করা যায় সেটা শিখবো, এবং সেটাই হলো কিসের থ্রুতে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও থ্রুতে। মানে এসইও দিয়ে কি করা যায়, একটা ওয়েবসাইটকে গুগলের টপ পজিশনে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে? ধরেন আমরা যখন গুগলে সার্চ করি, কথার কথা সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, তাহলে এই যে সার্চ করার পরে যে পেজগুলো আসবে, এই যে এই একটা পেজে, একটা পেজে, একটা পেজে, একটা পেজে, একটা পেজ, তো এই যে পেজগুলো আসবে, এই পেজগুলাতেই কিন্তু মানুষ আসলে প্রবেশ করবে, কারণ গুগলের টপ 1, 2, 3 নাম্বার পজিশনে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে মানুষ ঢোকে। তো আমি যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে সেই ওয়েবসাইটটাকে এরকম গুগলের টপ পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, ওই ওয়েবসাইটটা তো অটোমেটিক্যালি মানুষ ঢুকবে, বা অটোমেটিক্যালি ভিজিটর আসবে। আর যখন ভিজিটর আসবে তখন কি হবে, সেখান দিয়ে আমার বিভিন্ন ভাবে ইনকাম জেনারেট হতে পারে, সেটা অ্যাডসেন্স এর থ্রুতে হোক, অ্যাফিলিয়েট করে হোক, প্রোডাক্ট বেচে হোক, সার্ভিস বেচে হোক, আপনি যেভাবে চান তখন পারবেন। কিন্তু মানুষ আগে আসতে হবে, কারণ মানুষ না আসলে সেখানে আসলে কোনো ইনকাম আলটিমেটলি নাই। ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি মোটা থেকে যে একটা ওয়েবসাইটের পেজগুলোকে কিভাবে গুগলের টপ পজিশনে নিয়ে যেতে হয়, সেটাই আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মেইন বিবেচ্য বিষয়, বা মেইন যে ক্রাইটেরিয়া, সেটা আমরা শিখব। তো এখন আমি বলছিলাম যে এসইও আসলে কি। এসইও হলো গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। দ্যাট মিন্স একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে যেতে গেলে আপনাকে গুগলের কিছু রুলস রেগুলেশনস মানতে হবে, এবং ওই রুলস রেগুলেশনস মেনে ওই ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, এবং সেটা যদি করতে পারেন তখন ওই ওয়েবসাইটটা গুগলের টপ পজিশনে যাবে। ঠিক যেভাবে আমরা একটা ক্লাসে টপ করার জন্য যে প্রস্তুতিগুলো নিই, আমরা জানি যে টপ করতে গেলে কি কি করা লাগবে একজন স্টুডেন্ট হিসেবে। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম কিছু নিয়ম কানুন বা ক্রাইটেরিয়া থাকবে, যেটা আমরা ওই ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করব। সেইটা যদি করতে পারি, তাহলে আমার ওয়েবসাইটটা টপ পজিশনে যাবে, এবং টপ পজিশনে গেলে আমার ভিজিটর আসবে, আলটিমেটলি ভিজিটর আসলে আমার ইনকাম হবে। এটাই হলো মূলত এসইওর মূল প্রতিপাদ্য বিষয়, বা এসইওর ভিতরে আমরা এই জিনিসটাই শিখবো, যে কিভাবে ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে যাবো। দ্যাট মিনস আমার ওয়েবসাইটে ভিজিটর জেনারেট হবে। ক্লিয়ার? তাহলে এসইও মোটা দাগে এই সামারাইজ এই। ঠিক আছে? আর গত ক্লাসে আমি মনে হয় একটু ডিটেলে বলছিলাম, যারা ক্লাসে ছিলেন না, ওই ক্লাসের রেকর্ড আছে, রেকর্ডটা একটু দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে মোটামুটি এই বিষয়, যে একটা ওয়েবসাইটের পেজগুলোকে কিভাবে গুগলের টপ পজিশনে নিয়ে যাব। মানে আমি ধরেন একটা ওয়েবসাইট বানাইলাম, সে ফর এক্সাম্পল পেটের উপরে, মানে পোষা প্রাণীর উপরে। তো কেউ ধরেন সার্চ করলো যে হাউ টু ফিড এ ডগ, মানে কিভাবে একটা কুকুরকে খাওয়াতে হয়। তো ওই টপিকে যদি আমার একটা পেজ থাকে, ওই পেজটা যদি গুগলের টপ পজিশনে আসে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু যে সার্চ করতেছে ও আমার পেজে ঢুকবে। তো আমার টার্গেট ওইটাই, যে আমার ওয়েবসাইটে যে যে টপিকে আমি কাজ করব, ওই টপিকে যেন আমার পেজগুলো গুগলের টপ পজিশনে র্যাঙ্কে আসে।
আর র্যাঙ্কে আসলে মানুষ আসলে ওইটা কার ওয়েবসাইট, নাম কি, কোথা থেকে এটা কাজ করা হচ্ছে, এগুলো কিছুই দেখবে না, সে অটোমেটিক্যালি ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে। আর ঢোকা মানে হচ্ছে এখান থেকে আমার ইনকাম জেনারেট হবে। তাহলে কি আমি বুঝাইতে পারলাম বিষয়টা? ওকে। তো এখন আমরা একটু ওয়েবসাইটের স্ট্রাকচারটা বুঝবো, মানে একটা ওয়েবসাইট আসলে কি স্ট্রাকচারে থাকে বা ওয়েবসাইট আসলে মানে কিভাবে কি হয়। তো মূলত দেখেন ওয়েবসাইটে আসলে দুইটা ভাবে কাজ হয়। তো আমি যদি একটু দেখাই, সে ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে যদি দেখাই, তো আমার ডোমেইনটা দিয়ে আমি সার্চ করলাম বা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আমি সার্চ করলাম, আমার ওয়েবসাইট এখন আসবে সামনে। ঠিক আছে, প্রিলোড ওপেন হলো কেন? যাই হোক। তো ধরেন আমার ওয়েবসাইটটা এখানে সামনে আসলো। তো এই যে আমার ওয়েবসাইটটা সামনে আসলো, এই ওয়েবসাইটটা কি আসলে এমনি এমনি সামনে চলে আসে? বা এখানে ধরেন যে ডেটা আছে বা আমার ছবি যেগুলো আছে বা যে যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো কোথাও না কোথাও তো আছে, নাকি এগুলো আকাশ থেকে ভেসে আসতেছে? সেটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে ওয়েবসাইটে আসলে কি কি ক্রাইটেরিয়াতে আসলে ডেভেলপমেন্টটা হয় বা স্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ করা হয়, এটা আমাদের একটু বোঝার দরকার আছে। সো প্রথমত ধরেন আপনি একটা বাড়ি করবেন, সে ফর এক্সাম্পল। তাহলে বাড়ি করার জন্য প্রথমে কি লাগবে আপনার? একটা জায়গা লাগবে বা জমি লাগবে। তো ধরেন আপনার একটা জমি কিনতে হবে, ওই জমিটা আবার আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনি ওখানে বাড়ি করতে পারবেন। সিম্পল বিষয়। তো একটা ওয়েবসাইট যদি আপনি মনে করেন একটা বাড়ি, তাহলে এই ওয়েবসাইটের তথ্যগুলো রাখার জন্য আপনাকে কি করতে হবে? এরকম একটা জায়গা লাগবে বা ওরকম একটা জায়গায় রাখতে হবে। তো সেই জায়গাটা আপনি কোথায় পাবেন বা সেই জায়গাটা আসলে কি? ধরেন আমরা সার্ভারের নাম শুনছি। সার্ভার, সার্ভারটা কি? কখনো কি ভেবে দেখছি যে সার্ভার কি বা সার্ভার কিভাবে কাজ করে বা এর আসলে কাহিনী কি? তো একটু যদি মানে আমরা সাধারণ জ্ঞান কাজে লাগাই তাহলে ব্যাপারটা এরকম। ধরেন যেই স্টোরেজ ডিভাইসকে পাবলিকলি অ্যাক্সেস করা যায় সেটাই সার্ভার। সে ফর এক্সাম্পল এই কম্পিউটারে একটা স্টোরেজ লাগানো আছে না, আমি যে কম্পিউটারে ক্লাস নিচ্ছি, কিন্তু এই স্টোরেজে কি আপনি চাইলে ঢুকতে পারবেন? পারবেন না। কিন্তু আপনাদের ক্লাস ভিডিও গুলো দেখবেন একটা ড্রাইভে দেওয়া আছে বা একটা সার্ভারে দেওয়া আছে যেটার আইডি দিয়ে আপনি ঢুকতে পারতেছেন। তাহলে ওই স্টোরেজটা আপনাকে যে ধরনের অ্যাক্সেস দেওয়া আছে, আপনাকে অ্যাক্সেস দেওয়া আছে শুধুমাত্র রিডের, মানে আপনি ডাউনলোড করতে পারতেছেন ডেটা। আপনাকে যদি আমি রাইটের অ্যাক্সেসও দিয়ে দিতাম তাহলে আপনি এখানে ডেটা রাখতেও পারতেন, বাট আপনাকে ওই অ্যাক্সেস দেওয়া নাই। যদি দিতাম তাহলে পারতেন। তার মানে ওই যে সার্ভারটা আপনি অ্যাক্সেস করতেছেন বা ওই যে স্টোরেজটা আপনি অ্যাক্সেস করতেছেন, ওইটাই আসলে সেই সার্ভার। মানে যে স্টোরেজটা আপনি বাইরে থেকে নক করে সেখান থেকে তথ্য নিতে পারেন অথবা তথ্য রাখতে পারেন, এটা আসলে সার্ভার। মানে সার্ভার হলো এমন একটা স্টোরেজ ডিভাইস যেটা আপনি রিমোটলি বা মানে থ্রু ইন্টারনেট কানেক্ট হইতে পারেন এবং সেখানে তথ্য রাখতেও পারেন বা তথ্য আপনি সেখান থেকে বেরও করে নিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের অ্যাক্সেস নিয়েছেন বা আপনাকে কি ধরনের অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর। এটা আলাদা বিষয়। তো একটা ওয়েবসাইটের আসলে তথ্যগুলো এরকম সার্ভারের ভিতরে রাখা হয়, কারণ ওয়েবসাইটটা তো আসলে পাবলিকলি লঞ্চড। সো এইখানে আমরা যদি এখানেও দেখেন এই ইউজার এন্ডে শুধুমাত্র রিডের অ্যাক্সেস দেওয়া আছে, মানে শুধুমাত্র দেখা যাচ্ছে। এখানে কিন্তু কেউ চাইলে কোনো চেঞ্জ করতে পারবে না। পারবে কি? কোনো চেঞ্জ আপনি এখানে করতে পারবেন? পারবেন না, কারণ আপনার কাছে রাইট অ্যাক্সেস নাই। রাইট অ্যাক্সেস আমার কাছে আছে, আমি জানি ওটাতে কিভাবে রাইট করতে হয়, কিভাবে ঢুকবো, কোথা থেকে ঢুকবো সেটা আমি জানি। কিন্তু এটা পাবলিকলি দেওয়া নেই। পাবলিকলি শুধুমাত্র দেখার অ্যাক্সেস দেওয়া আছে। তো ফ্যাক্ট হলো এটা যে আপনি যখন একটা ওয়েবসাইট লঞ্চ করবেন তাহলে আপনার এরকম একটা স্টোরেজ লাগবে, যে স্টোরেজের ভিতরে আপনি আপনার ওয়েবসাইটের ডেটাগুলো রাখতে পারেন। সো সেই স্টোরেজকে আমরা বলি সার্ভার। এটাকে হোস্টিং নামেও ডাকা হয়। ঠিক আছে, হোস্টিং নামেও ডাকা হয়। সার্ভার মোটা থেকে আসলে অনেক কাজে ব্যবহার করা হয়, বাট ওয়েবসাইট যে ধরনের সার্ভারে রাখা হয় সেগুলোকে হোস্টিং বলা হয়। ঠিক আছে। তো এখন আমার যদি একটা সার্ভার থাকে বা এরকম একটা জায়গা যদি থাকে যেখানে আমি ডেটা রাখতে পারি এবং সেটা পাবলিকলি আসলে দেখানো পসিবল, তাহলে আমরা ওই জায়গাটাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কি দিয়ে করবো? ধরেন আমরা মানুষ হিসাবে মানুষের নামের একটা প্যাটার্ন আছে, আছে না? আবার ধরেন জাত গোত্র হিসাবে নামের একটা প্যাটার্ন আছে। শুনলে বোঝা যায় অমুক গোত্র, অমুক বংশ। বোঝা যায় না? ধরেন ও বলে যে অমুক খন্দকার বংশ, অমুক খান বংশ, অমুক চক্রবর্তী বংশ, অমুক মুখার্জি বংশ, এরকম বলে না? আমরা বুঝি তো যে নাম শুনলে যে নামের প্যাটার্ন। তো
এই যে মানুষ হিসাবে আমাদের নামের একটা প্যাটার্ন আছে, ওয়েবসাইটের এরকম নামের প্যাটার্ন আছে বা অ্যাড্রেসের প্যাটার্ন আছে। যেহেতু এটা একটা ক্যাটাগরিক্যাল বা এটা একটা মানে কি বলে আইডেন্টিক্যাল একটা জায়গা, বা ধরেন আপনি একটা কুকুরের নাম যেভাবে রাখেন, একটা মানুষের নাম তো সেভাবে রাখবেন না, বা একটা পোষা প্রাণীর নাম যেভাবে রাখেন একটা মানুষের নাম সেভাবে আপনি রাখবেন না, তাই না? তো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আর একটা মানুষের নাম সেম হবে না, দুইটা ক্যাটাগরিক্যালি আলাদা। ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটাকে বলা হয় মূলত ডোমেইন অ্যাড্রেস। ঠিক আছে? এটাকে বলা হয় ডোমেইন অ্যাড্রেস। মানে ওই যে স্টোরেজটা আপনি কিনলেন, ওইটাকে একটা ডোমেইন দিয়ে রেজিস্টার করতে হবে। যদি সেটা করেন, তাহলে কি হবে, ওই ডোমেইনে লগ করলে ওই স্টোরেজে যে ডেটাগুলো আপনি রাখছেন সেগুলো তখন প্রদর্শিত হবে। বুঝতে পারছেন বিষয়টা? সো এই ডোমেইনটা কিরকম প্যাটার্নে হয়? ডোমেইন প্যাটার্ন হলো www ডট, মাঝখানে কিছু থাকবে যেটা আপনি নিজে ডিসাইড করবেন, আর লাস্টে ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট অনলাইন, ডট টপ, ডট মি, অমুক তমুক বিভিন্ন রকম প্যাটার্ন আছে। সো যে যেভাবে নেয়, কিন্তু www ডট এটা প্রথমে থাকবে, মাঝখানে আপনার ডোমেনের যে মেইন অ্যাড্রেসটুকু যেটা আপনি ডিসাইড করতেছেন সেটা থাকবে, আর লাস্টে ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট মি, ডট অনলাইন, যেটা আপনি সিলেক্ট করতেছেন, যে গোত্র আপনি সিলেক্ট করবেন সেটা থাকবে। এটা হলো ডোমেনের প্যাটার্ন। ঠিক আছে? যেরকম দেখেন আমার এই ওয়েবসাইটটা কি অবস্থা আছে, এই যে হাসনাত আবির ডট অনলাইন, এখানে www এখন বাই ডিফল্ট ব্রাউজারে নিয়ে নেয়, সো বসানো লাগে না, কিন্তু এটা আছে আর কি। ঠিক আছে? সো এইটা হলো আমার ডোমেইন। সো আমার যে হোস্টিং বা সার্ভারটা সেটা এই ডোমেইনের আন্ডারে রেজিস্টার। সো এখন এই ডোমেইনে লগ করলে ওই সার্ভারে বা ওই হোস্টিং এ যে ডেটা রাখা আছে সেটা কিন্তু প্রদর্শিত হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? যেরকম ধরেন আমাদের ইনস্টিটিউটের ইয়ে যদি দেখেন jitinstitute.com, সো এইখানে এই অ্যাড্রেসে লগ করলে এই অ্যাড্রেসের আন্ডারে বা এই ডোমেইনের আন্ডারে যে স্টোরেজ অ্যাসাইন করা আছে সেইখানে যে ডেটা রাখা আছে সেটা আপনার সামনে আসবে। এই যে, বুঝতে পারছেন বিষয়টা? সো দেখেন, তো এই ডেটাগুলো তো কোথাও না কোথাও আছে, তাই না? এগুলো তো এমনি এমনি আসছে না। বুঝতে পারছি তাহলে বিষয়টা? তাহলে একটা ওয়েবসাইট আসলে পাবলিকলি লঞ্চিং এর জন্য দুইটা জিনিস আমাদের লাগবেই, একটা হলো হোস্টিং বা সার্ভার, আর একটা হলো তার ডোমেইন অ্যাড্রেস। এবং একটা ওয়েবসাইটের যাবতীয় প্যারামিটার তার ডোমেইন অ্যাড্রেসের থ্রুতে পরিমাপ করা হয়। আমরা যেরকম বলি যে অমুক কেমন, তমুক কেমন, বলি না? প্যারামিটারটা কি, তার নামের উপরে কিন্তু সবগুলো আছে। সো আমরা এই যে মানুষকে নামের উপরে যেরকম জাজ করি, যে ধরে নাম বললাম যে আহ কথা কথা রাজীব দা কেমন, তার মানে কি রাজীব দা কেমন, এটা উনার নামের উপরেই হচ্ছে, উনার সবগুলো আমরা তখন বলতেছি রাজীব দা এরকম, রাজীব দা এরকম, রাজীব দা এরকম, এরকম। তো একটা ওয়েবসাইটের সমস্ত প্যারামিটার গুলো তার ডোমেইনের থ্রুতে ওইভাবে পরিমাপ করা হবে। ঠিক আছে? এটা আমাদের প্রায় আসবে দেখবেন, ডোমেইন অ্যাড্রেস, ডোমেইন অ্যাড্রেস বারবার শুনবেন আপনি। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি স্ট্রাকচারটা বোঝা গেল। এখন ধরেন আমার জমিও আছে, জমি আমার নামে রেজিস্ট্রেশনও করা আছে, তাহলে এখন বাড়িতে করতে হবে। তাহলে বাড়ি করার আগে প্রথমে যে কাজটা, বাড়ির ডিজাইন কি হবে সেটা আমরা নির্ধারণ করি, যে আমার বাড়িটা দেখতে কেমন হবে বা ভিতরে কি কি থাকবে সেগুলো আমরা তখন ডিসিশন নেব। তো এই কাজটা করা হলো ওয়েব ডিজাইনার, মানে এই যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এটার কাজ করা হলো ডিজাইনাররা। ঠিক আছে? এখন আসলে বাই ডিফল্ট এখন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার দুইটাই একই মানুষ করে অনেক ক্ষেত্রে, বাট এটাকে ডিজাইন পার্ট বলে, যে দেখতে কেমন হবে সেটার কাজ যে করে তাকে বলা হয় ওয়েব ডিজাইনার। ঠিক আছে? এবার ধরেন ডিজাইন তো আপনার আছে, এবার ওটাতে এক্সিকিউট করতে হবে। ধরুন বাড়ি বানাতে হবে, আপনার দেয়াল গাঁথতে হবে, আপনার ছাদ দিতে হবে, দরজা লাগাতে হবে, জানলা লাগাতে হবে, ওয়াশরুম বানাইতে হবে, আপনার কিচেন বানাইতে হবে, এগুলো সব বানাতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস করা যাবে সেই ব্যবস্থা করতে হবে। যে আপনি কমনি ঢুকবেন, দরজা কোথায় থাকবে, জানালা কোথায় থাকবে, বসার জায়গা কোথায় থাকবে, সবকিছু তো এবার এক্সিকিউট করতে হবে। সো এই যে এক্সিকিউশনটা এটা করা হলো ওয়েব ডেভেলপার। দ্যাট মিনস এই যে ওয়েবসাইটটাতে আমরা আসলাম, এখানে এই যে একটা বাটন আমাদের সম্পর্কে, সেবা সমূহ, সাফল্য, গল্প, যোগাযোগ, সাপোর্ট, কোড সমূহ, ভর্তি তথ্য। আপনি ধরেন এখানে যদি ভর্তি তথ্য দেখতে চান, আপনি ক্লিক করলে ওই পেজের যে তথ্য বা ওই যে জিনিসগুলো বা ইনফরমেশন গুলো সেগুলো আপনার সামনে আসবে। তো এটা তো কোনো না কোনো ভাবে করা লাগছে, বা এই যে এক্সিকিউশনটা হচ্ছে ক্লিক দিলে আসতেছে, এটাই করে হলো ডেভেলপার। ঠিক আছে? এটাই করে ডেভেলপার।
তো একটা ওয়েবসাইট আসলে আমরা মোটা দাগে যখন এই যে দেখি, এই কাজগুলো কমপ্লিট করার পরেই আসলে আমাদের সামনে আসে। ঠিক আছে? তাহলে একটা ওয়েবসাইট আসলে কিভাবে ইন্টারনেটে থাকে বা লাইভ অবস্থায় আসে, সেটা কি এখন মোটামুটি ক্লিয়ার? আমরা ক্লিয়ার? ওকে। এখন বিষয়টা হলো, এটা যখন ইন্টারনেটে লাইভ অবস্থায় আসে, এরপরেও বেশ কিছু কাজ আমাদের আছে বা বেশ কিছু কাজ করতে হয়। ধরেন আমরা যদি এটাকে বলি এরকম, যে কথার কথা, যদি ওয়েবসাইটে শুধুমাত্র আমরা ইন্টারনেটে লাইভ অবস্থায় রাখি, তাহলে এটা আবার সার্চ ইঞ্জিনের জন্য মানে রিডাবল না অনেক ক্ষেত্রে। ঠিক আছে? এটা আবার সার্চ ইঞ্জিনের জন্য আমরা মানে আলাদা করে এটা ইন্ডেক্সিং করাইতে হয়। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলো যখন আমার পার্ট বাই পার্ট আসে তখন বুঝাইলে ভালো বুঝবেন। আপাতত এটুকু বুঝেন যে ওয়েবসাইটটা আসলে এইভাবেই আমাদের সামনে লাইভ অবস্থায় আসে। তো এখন ডিপেন্ড করবে যে জিনিসগুলা, যে একটা ওয়েবসাইটের আসলে আমরা একটা মানে দেখে তো কোনো কিছু বোঝার নাই। একটা ওয়েবসাইট আপনি বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারবেন না যে ওয়েবসাইটের অবস্থা কি, বা ওই ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে, বা ওই ওয়েবসাইটের রেজাল্ট কি। তো আমাদের বেশ কিছু প্যারামিটার এখানে অ্যানালাইসিস করতে হবে ওয়েবসাইটের ভেতরে। ঠিক আছে? বা ওই ওয়েবসাইটের ভিতরে কি আছে না আছে বা পারফরমেন্স কি, এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। যেরকম ধরেন, আমরা যদি একটা মানুষকে বাইরে থেকে দেখি, আসলে তার সম্পর্কে কোনো কিছু আমাদের আইডিয়া হবে না। কখন আইডিয়া হবে? কারণ ওই মানুষের যদি আমরা কথার কথা মেডিকেল অবস্থা জানতে চাই, তাহলে তার অনেকগুলো টেস্ট করাইতে হবে। টেস্ট করালে পরে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা আসলে মানে হেলথ কন্ডিশন কি অবস্থা, বা সে আসলে কি অবস্থা আছে। বা যদি ওই মানুষের সম্পর্কে সামগ্রিক তথ্য আমরা জানতে চাই, তাহলে তার বাড়ি কোথায়, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি করে, তার ফ্যামিলি হিস্ট্রি কি, সবকিছু যদি জানি, তাহলে ওই মানুষটার সম্পর্কে আমার একটা সম্যক ধারণা তৈরি হবে। তো একটা ওয়েবসাইটও ঠিক এরকম, যে আপনি ওকে শুধু দেখে কোনো কিছু জাজ করতে পারবেন না। ওর অনেকগুলো প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো দেখে ওর অবস্থা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো এখন আমি একটু আপনাদেরকে কয়েকটা ডেটা দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো মনে করেন কোন একটা ওয়েবসাইটকে আমরা একটু নিয়ে আসি, ভালো কোনো ওয়েবসাইটকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যেটা বললাম, যে একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করতে গেলে তার ডোমেইন দিয়ে অ্যানালাইসিস করতে হয়। তো এই যে ওয়েব পেজটা আমরা বের করলাম, এর ডোমেইন কোনটুকু, এই যে ডট কম পর্যন্ত যেটুকু, এটাই হলো এর ডোমেইন, এটাই হলো এর অ্যাড্রেস। ঠিক আছে? তো আমরা এটাই কপি করলাম। হ্যাঁ, পুরো জাস্ট আমরা একটু অ্যানালাইসিস করব। ওকে। তো দেখেন, এখানে এই ডোমেইনটা আমরা বসায় সার্চ দিছি আর কি। এই ডোমেইনটা কি investopedia.com। তো এই ওয়েবসাইটটা আমাদের সামনে যখন আসছে, দেখেন এই ওয়েবসাইটে দেখে আপনি কি কিছু বুঝতে পারবেন যে আসলে এই ওয়েবসাইটটা কেমন, এর পারফরমেন্স কি, বা এর আসলে কি ধরনের কি ইনকাম হয় না হয়, বা এর আসলে ভিজিটর কত, কোনো কিছু কি বোঝার উপায় আছে এইভাবে দেখে? কিছুই আইডিয়া করতে পারবেন না। কিন্তু আমরা এই জায়গাটা দেখলে অনেক কিছু আইডিয়া করতে পারবো। সেগুলো কি, চলেন আমরা এক এক করে জানি। তো প্রথমত ধরেন, একটা মানুষকে যদি আমরা জাজ করতে চাই, প্রথমে তো এখন মানুষ কয়েকভাবে জাজ করে আর কি। তো প্রথমত যেটা বলে, যে ধরেন তার পড়াশোনার কি অবস্থা, যে এসএসসি তে সে কত পাইছে, এইচএসসি তে কত পাইছে, অনার্সে ফার্স্ট ক্লাস পাইছে না সেকেন্ড ক্লাস পাইছে। মানুষ কিন্তু এই কথাগুলোই দেখবেন বাই দা বাই জিজ্ঞেস করে, যে আপনার এসএসসি রেজাল্ট কি, এইচএসসি তে কি পাইছেন। তো সে বোঝার চেষ্টা করে যে সে স্টুডেন্ট হিসেবে কেমন। সে একটু স্টুডেন্ট হিসেবে ভালো হইলে প্রায়োরিটি বেশি পাওয়া যায় দেখবেন অনেকের কাছে, না ভালো স্টুডেন্ট। তো এখন
এই যে আমরা পরীক্ষাগুলো দেই, এই পরীক্ষাগুলোতে কি হয়, আমাদেরকে একটা জিপিএ দেওয়া হয় না, যে জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3, এরকম ভাবেই তো আমরা একটা গ্রেড পাই। তো যারা জিপিএ 5 পায় তার মানে কি তারা ভালো স্টুডেন্ট বা ব্রাইট স্টুডেন্ট। তো ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম একটা জিপিএ সিস্টেম আছে, এবং জিপিএ বলবো না, জিপিএ এর আদলে আর কি। সেটা হলো অথরিটি স্কোর। তো মনে করেন জিপিএ 5 পায়, এই জিপিএ 5 মানুষ কখন পায়? হ্যাঁ, না ওই যে প্যারামিটারটা কি, ওই যে আমার 80 প্লাস সবগুলো সাবজেক্টে মনে হয় পাওয়া লাগে না। সবগুলো পাওয়া লাগে না, সবগুলো পাইলে গোল্ডেন, 6টাই পাওয়া লাগে। আর বাদ বাকিগুলোতে এ পাইলেই এ প্লাস হয়। তো আর গোল্ডেন পাইতে গেলে সবগুলো জিপিএ 5। তো এখন এই যে ধরেন সে পরীক্ষা দিচ্ছে 10টা বা 11টা সাবজেক্টে, 6টাতে এ প্লাস পাচ্ছে, 5টাতে এ গ্রেড পাচ্ছে, পেয়ে তার একটা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে জিপিএ 5। একটা ওয়েবসাইটের কথা যদি আপনি চিন্তা করেন, এখন আমি যদি এইভাবে একটু বলি, দেখেন যে একটা ওয়েবসাইট একটা বইয়ের আসলে ডিজিটাল ভার্সন। কখনো কি এইভাবে চিন্তা করে দেখছেন? ধরেন আমার এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আমার সম্পর্কে একটা বই। মানে কি, আপনি যদি এই ওয়েবসাইটের পেজগুলোকে প্রিন্ট আউট করেন, তাহলে আদতে আমার সম্পর্কে একটা বই তৈরি হবে, ঠিক না? বা আপনি যদি চিন্তা করেন যে আজকের যে পত্রিকাটা আছে, ধরেন প্রথম আলো পত্রিকা বা আমার দেশ পত্রিকা, অনেকগুলো পত্রিকা আছে না বাংলাদেশে। তো এই পত্রিকাগুলো তো অনলাইনেও আছে, আপনি ক্লিক দিলে এক একটা পেজে গিয়ে আপনি পড়তে পারেন। আবার ফিজিক্যাল ভার্সনটাও আমাদের অফিসে মনে হয় দিয়ে গেছে, ওই রিসিপ্টটা আছে। তো ফিজিক্যাল ভার্সনটাও আপনার পেজগুলো উল্টায় উল্টায় আপনি পড়তেছেন। তার মানে কি, ওই পেপারটাই তো আসলে আলটিমেটলি এখানে ডিজিটাল ভার্সনে রূপান্তর করা আছে। তার মানে একটা ওয়েবসাইট আসলে একটা বইয়ের ডিজিটাল ভার্সন। তো একটা বইয়ে কি থাকে, অনেকগুলো পেজ থাকে। তো ওয়েবসাইটেও অনেকগুলো পেজ বা পাতা থাকে, স্বাভাবিক। কারণ এই যে ইনভেস্টোপিডিয়া আমরা বের করলাম, এর ভিতরে দেখেন কতগুলা পেজ, এক একটার ভিতরে আবার কতগুলা, ধরেন এগুলো এক একটা চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টারের ভিতরে আবার কতগুলা করে পেজ, তাই না? তো এখন একটা ওয়েবসাইটের পারফরমেন্স আসলে অ্যানালাইসিস করা হয় ওই টোটাল ওয়েবসাইটে কতগুলা পেজ বা পোস্ট আছে, ওই প্রত্যেকটা পেজ বা পোস্টের পারফরমেন্স কি বা তাদের স্কোর কি, সেগুলোর উপরে বেস করে। ধরেন আপনি আজকে প্রথম আলো পত্রিকা পড়লেন, ওইখানে নিউজ দেওয়া আছে যে গতকালকে আহ, মানে একটা মর্মান্তিক ভূমিকম্পে পুরো আইটি পার্ক ধ্বংস হয়ে গেছে। ধরুন আপনি নিউজটা পড়লেন, আপনি এখানে বসে পড়তেছেন, আপনি তখন কি বলবেন? আরে ভাই, আইটি পার্কেই তো বসে আছি। তখন কিন্তু পুরো প্রথম আলো পত্রিকার আপনি ভুয়া বলবেন যে আরে এরকম একটা নিউজ করলো। যেমন কালকে আর টিভিতে কি করছে, আর টিভির একটা নিউজ, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আছে উমামা ফাতেমা, অনেকে হয়তো বা নাম জানে। তো যত জায়গায় নিউজ করছে সব জায়গায় লিখছে উয়েফা কাপ ফাতেমা। মানে এটা কেন হয়েছে, ওই যে টাইপ করলে অটোমেটিক্যালি সাজেশন চলে আসে না, কারণ টাইপ করছে মামা, ওই যে যে ইউ লিখছে সেই উয়েফা কাপ চলে আসে। দেখবেন আমরা কিবোর্ডে টাইপ করতে গেলে হয়। সো এখানে যত জায়গায় উমামা ফাতেমা, সব জায়গায় উয়েফা কাপ ফাতেমা হয়ে গেছে, ঠিক আছে। এটা আনওয়ান্টেড মিস্টেক হয়তোবা। তো আমি কমেন্ট করলাম যে জাতীয় পর্যায়ের একটা প্ল্যাটফর্মে এই ধরনের হাস্যকর ভুল মানা যায় না। অবশ্যই তাদের এটা যে একবার মানে দেখে পোস্ট করা উচিত ছিল, তাই না? তো এই যে দেখেন, আর টিভি এত বড় একটা প্ল্যাটফর্ম, বাট ছোট্ট একটা ভুলের কারণে মানুষ তাকে ব্লেম করতে কিন্তু ছাড়ে না। এবং অনেক মানুষ কমেন্ট করছে ওই পোস্টে যে এটা কি, এটা কেমন ধরনের কথা, একটা মানুষের নাম উমামা আপনি বানাই দিলেন উয়েফা কাপ। তো এটা তো আসলে ঠিক না। তো এই যে বিষয়টা দেখেন, একটা প্ল্যাটফর্মের আসলে সামগ্রিক বিষয়গুলোই কিন্তু তার পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করে দেন রিপোর্টটা আসে যে আপনার টোটাল পারফরমেন্স এই। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও এই যে টোটাল পেজ গুলো আসলে কি পারফর্ম করতেছে তার উপরে ডিপেন্ড করবে টোটাল ওয়েবসাইটের পারফরমেন্স, ঠিক না বিষয়টা? ধরেন এই যে আইটি পার্ক, এই আইটি পার্কে যদি শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই ভালো করতো আর সবগুলো যদি ডাউন হইতো, তাহলে টোটাল আইটি পার্কের ইনভেস্টমেন্টটাই বললো ভালো হয়েছে যে না এটা ভালো করতেছে না। কিন্তু এখন মোটা থেকে অনেকগুলো প্রতিষ্ঠান ভালো করতেছে, বলা হচ্ছে না এভারেজ ভালো, আস্তে আস্তে আরো ভালো হবে। তো ফ্যাক্ট হলো এটা, যে একটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ওই হিসাবটা করা হয় যে তার প্রত্যেকটা পেজ, তার প্রত্যেকটা পোস্টের পারফরমেন্স কি। তো ওই প্রত্যেকটা পেজ এবং পোস্টের পারফরমেন্সকে অ্যাভারেজ করে একটা স্কোর দাঁড় করানো হয়। সেই স্কোরকে বলা হয় অথরিটি স্কোর, ঠিক আছে। এই দেখেন,
এই ওয়েবসাইটটার এই যে ইনভেস্টোপিডিয়া এর অথরিটি স্কোর কত আছে 95। তো এই অথরিটি স্কোর দেখে আসলে আমরা কি বুঝবো? ব্যাপারটা হলো এরকম, যদি কোনো ওয়েবসাইটের অথরিটি স্কোর আপনি 60 বা 60 এর উপরে দেখেন তাহলে বুঝবেন এটা টপ লেভেলের ওয়েবসাইট। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে এটা টপ লেভেলের ওয়েবসাইট। ওকে, এরপরে যদি কোনো ওয়েবসাইটের অথরিটি স্কোর আপনি দেখেন 30 থেকে 60 এর ভিতরে তাহলে এটা বুঝবেন মিড লেভেলের ওয়েবসাইট বা মিডিয়াম লেভেলে আছে। আর কোনো ওয়েবসাইটের অথরিটি স্কোর যদি দেখেন 0 থেকে 30 এর ভিতরে তাহলে বুঝবেন এটা বিগিনিং লেভেলে আছে, মানে শুরুর পর্যায়ে আছে। বুঝতে পারছেন কি সেটা? তাহলে আমরা কোনো ওয়েবসাইটের অথরিটি স্কোর যদি এখন দেখি তাহলে সেটা যদি 60 এর উপরে হয় তাহলে আমরা কি বলবো? টপ লেভেল। 30 থেকে 60 এর ভিতরে হইলে মিড লেভেল, আর 0 থেকে 30 এর ভিতরে হইলে বিগিনিং লেভেল। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এটা কোন ধরনের ওয়েবসাইট? টপ লেভেল ওয়েবসাইট, তাই না বিষয়টা? এবার ধরেন আপনি স্টুডেন্ট টপ লেভেলের হতে পারে, কারণ আমাদের ব্যাচে আমার কয়েকটা বন্ধু আছে ডাক্তার, হ্যাঁ, ওরা সারা জীবন সেই পড়া পড়ে গেছে, বুঝছেন? এত পড়া পড়ছে, মানে ওদের দেখলে আমার খুব মায়া লাগতো। হ্যাঁ, ধরেন ঘটনাক্রমে আমি আমার বাবা মা দুজনের টিচার। তো টিচার ফ্যামিলিতে হলে যেটা হয়, তোর বন্ধু এত পড়াশোনা করে তুই কি করিস, এ কথা শোনাই লাগে। আমি কোনোদিন এত পড়ুয়া টড়ুয়া না, বুঝছেন? আমি সারা জীবনই মানে আমি আমার ফ্লেক্সিবিলিটি, মানে আমি এই লাইফ পর্যন্ত আমার এখন বয়স যে পর্যন্ত আমার 30 আপ হয়ে গেছে, তো এই পর্যন্ত আমার লাইফে আমি কোনো মানে মেজর ডিসিশন আমার মানে আমি বাদে কেউ নেয়নি। আমি যেটা বলেছি আমি সেটা করছি, আমার যা মনে হয়েছে আমি তাই করছি এখন পর্যন্ত। পরে কেউ জানি না। তো মনে করেন আমার লাইফের সবগুলো মেজর ডিসিশন আমি নিজে নিছি, আমি করছি। আমি কি করব, কি পড়বো, কি খাবো, কি পরবো, কারে বিয়ে করব, সব কোথায় পড়বো, সব আমি নিজে ডিসিশন নিলাম। মানে আমার ফ্যামিলি সাজেশন দিছে, ঠিক আছে, আমি তাদেরকে আমারটা বুঝাইছি। আমাকে কখন আমার আব্বু আমার খুব মানে ওপেন মাইন্ডেড লোক, সে কোনো কিছু চাপাই দেওয়ার মধ্যে না। আচ্ছা ঠিক আছে, ওর ভালো লাগতেছে ও ওটা করুক, ওরে চাপাই দিব না। ও এরকম আমার আব্বু কোনোদিন আমার সাথে কোনো মানে আজকে এই বয়স পর্যন্ত এখন আমার আব্বু বলেই ডাকে, কোনোদিন আমার মানে সে কোনো কিছু চাপাই দেয়নি। তো এই দিক দিয়ে আমি মানে ভাগ্যবান ছিলাম, হয়তো বা অনেকের ক্ষেত্রে এটা হয় না। তো এই লাইফ পর্যন্ত আমি যেটা করছি আমি আমার মতো ডিসিশন নিয়ে করছি। তো আমার বন্ধুরা অনেকে আছে ডাক্তার, ওদের সাথে এখন কথাবার্তা হয়। ঈদে একসাথে ছিলাম, তো ওদের সাথে বিভিন্ন গল্প আড্ডা হচ্ছে। তা বলতেছে, দোস্ত খুব বিপদে আছি। বলছি কেন? বলছে এই এমবিবিএস যে কেন পড়তে গেছিলাম। বলছি, কেন, ঘটনা কি? বলছি যে দেখ বয়স তো এই 30 পার হয়ে গেছে, এখনো 11 বছর লাগবে পড়াশোনা শেষ করতে। বলছি, এখনো 11 বছর কি পড়া লাগবে? কয় তুই ক, এই যে আমি এমবিবিএস ডাক্তার, তুই কি আমার কাছে ডাক্তার দেখাতে আসবি? আমি বলছি, না না, তো যাবো না। তুই তো দেখবি নি কোন জায়গায় এফসিপিএস, কে এমডি, কে অমুক বিশেষজ্ঞ তমুক বিশেষজ্ঞ, তুই তার কাছে যাবে, আমার কাছে তো আসবি না। বলছে, তুই যদি না আসিস তাহলে অন্য মানুষ কেন আসবে বল? তো বলছে এখনো 11 বছর লাগবে এই এমডি এফসিপিএস এমুক তমুক হাবি জাবি করতে। সে জীবনটা মনে হয় পুরো টানা টানা হয়ে যাচ্ছে পড়তে পড়তে। তো একটা বিয়ে করছে, ওর মেয়েও আছে, আর একটা এখনো বিয়ে করে নাই। তো যে বিয়ে করছে ও বলছে, দোস্ত ফ্যামিলি এক্সপেকটেশন সেই হয়ে গেছে আমার উপরে, শ্বশুর বাড়িও যাইতে ভয় লাগে। বলছে, সবাই জানে এমবিবিএস ডাক্তার, জামাই এমবিবিএস ডাক্তার, সবাই মনে করে আমি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করি। বলছে, এখন আমার ইনকাম পাই 20,000 টাকা বেতন। স্বাভাবিক ওর লেভেল তো এখনো এক্সপিরিয়েন্স লেভেলে যায় নাই, ওর কাছে তো কেউ ভিজিট দিয়ে রুগী দেখতে আসে না। ওই ইমার্জেন্সি মেডিকেল অফিসার বা ইয়ে হিসেবে ডিউটি অফিসার হিসেবে কাজ করে, ও 20-25 হাজার টাকা বেতন দেয়, এটাই স্বাভাবিক। তো বলছে তোরা ভালো করেছিস, তা আমি ওর এতটুকু বলতেছি যে তুই আমার পিএস থাক, তোরে আমি হচ্ছে বেশি বেতন দিবানে। বলছে না তোরাই ভালো করেছিস। তা আমি বলছি, ভালো করেছি কিনা জানি না, তো আমার লাইফে শান্তি আছে, রাত্রে বালিশে মাথা দিলে ঘুম আছে, এটা জানি। কারণ ওই টেনশন তো আমার নেই, এখনো 11 বছর পড়তে হবে। তো বলছে আরে সত্যি সত্যি এই যে কেন এই ঘোড়ার ডিম পড়তে আসছিলাম, মাথা নষ্ট আর এই স্যালাডে পেশা, রাত দিন নাই। আমি বলছি না আমার আসলে ওই ঝামেলা নাই, আমি তো আরামেই আছি। তো বুঝলাম আসলে যে প্রত্যেকটা পেশা দেখেন, অনেকে বলে যে এমবিবিএস পাস মনে করে যে ও মনে হয় ভাই সেটেল হয়ে গেছে, ওর লাইফে কি চলতেছে ও জানে, ঠিক আছে?
বলছে বিসিএস দেবো, বিসিএস দিতে ভয় করে। আমি বলছি, কেন বিসিএস দিতে ভয় করে কেন? বলছে বিসিএস দিলে পাঠাই দেবে না কোন উপজেলায়, সে জায়গায় চাকরি দিয়ে দেবে না, আমার আর এই এফসিপিএস এমডি এগুলো করা হবে না। বলছে 2 বছর যদি আমি গ্রামে থেকে আসি পড়াশোনার মোট যাবে নষ্ট হয়ে। অবশ্য চাইলেও বিসিএস মানে ইচ্ছা করে দিচ্ছি না এই জন্য। মানে প্ল্যানটা ওদের তো ওইভাবে যে ও বড় ডাক্তার হবে বা বড় বিশেষজ্ঞ হবে। কারণ বিসিএস দিলে ওরে পাঠাই দেবে উপজেলায়। উপজেলায় পাঠাই দিলে তো আর পড়াশোনার ইয়ে থাকবে না। ঢাকায় থেকে যেটা সম্ভব সেটা একটা উপজেলা লেভেলে সম্ভব। তো ওদের বুঝলাম যে বিষয়টা কি। তো এখন দেখেন ওরা কিন্তু ভালো স্টুডেন্ট, আর্নিং পরে গিয়ে করবে, এখন করতে পারতেছে। আবার আরো কিছু ভালো স্টুডেন্ট আছে আমার বন্ধু বান্ধব, যারা ডাক্তার না, অন্যান্য লেভেলে পড়াশোনা করছে, অনেকে এখনো জব পায়নি। স্টুডেন্ট ভালো, মানে অথরিটি স্কোর ভালো, মানে জিপিএ ভালো, জিপিএ 5 সব। আমার লাইফে জিপিএ 5 নাই, ওরা সব জিপিএ 5, কিন্তু এখনো জব পাই নাই। আমার মাঝে মধ্যে ফোন দেয়, দোস্ত কিছু একটা কাজের ব্যবস্থা হলে কর বা ইয়ে করো কর। ব্যাপারটা হলো ও কিন্তু রেজাল্ট ভালো, অথরিটি স্কোর ভালো, কিন্তু ওর কিন্তু ওই জায়গা দিয়ে ইনকাম আসতেছে না এখন। বুঝতে পারছেন বিষয়টা? আমি কেন এতগুলো কথা বললাম? কিন্তু আমার রেজাল্ট অত ভালো না, কিন্তু আমার ইনকাম আছে বা ইনকাম আসতেছে। আলটিমেটলি আমি একটা পর্যায়ে সাকসেসফুল, কিন্তু এখনো সাকসেসফুল সংজ্ঞায় সংজ্ঞায়িত না। স্টুডেন্ট হিসেবে সাকসেসফুল, বাট ক্যারিয়ার বা এই যে মানে বাস্তবিক যে লাইফ, এই লাইফে এখনো সাকসেসফুল না। তো একটা ওয়েবসাইট যার অথরিটি স্কোর ভালো, ও রেজাল্টের দিক দিয়ে ভালো, বাট ওর সাকসেসটা কখন ডিফাইন হবে জানেন? ওর কত ভিজিটর আসতেছে সেটার উপর। একটা মানুষের সাকসেস আলটিমেটলি ডিপেন্ড করে ও কত টাকা ইনকাম করতেছে। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। দেখবেন খেয়াল করে, মানে আশেপাশে তাকালে বুঝতে পারবেন যে যত বেশি ইনকাম করবো মূল্য তত বেশি। বাবা মাও তাই অনেক সময় ডিফারেন্সিয়েট করে দেখে যে আমার অমুক ছেলে এত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না, তোমার ভাই তুমি কেন পারো না। তো এটাই তো কালচার ম্যাটার। তো একটা ওয়েবসাইটে আসলে এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমরা কি বলছি, ওয়েবসাইটের ইনকামটা হয় তার কত ভিজিটর আছে সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক না? তো এখন এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এর অথরিটি স্কোর 95, দ্যাট মিনস এর এক্সামের রেজাল্ট ভালো, বাট এর আলটিমেট আসলে কি অবস্থা সেইটা ডিপেন্ড করবে এর কত ট্রাফিক আছে এটার উপরে। ট্রাফিক মিনস ভিজিটর, মানে ও কত টাকা আর্ন করে, এইটা ডিপেন্ড করে ট্রাফিকের উপরে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটে দেখেন 53.6 মিলিয়ন অর্গানিক ট্রাফিক আছে। ট্রাফিক আবার দুই রকম, একটা হলো অর্গানিক ট্রাফিক আর একটা হলো ডাইরেক্ট ট্রাফিক। অর্গানিকটা কি? অর্গানিক হলো এই যে আমরা গুগলে সার্চ দিছি না ডিজিটাল মার্কেটিং, দেওয়ার পরে এই ওয়েবসাইটের টপে আসে, দেন আমরা এই ওয়েবসাইটের ভিতরে গেছি, এটা হলো একটা অর্গানিক ট্রাফিক। আর যদি আমি এই ওয়েবসাইটের ডোমেইনটা কপি করে রাখি বা আমার ধরেন ডোমেইনের অ্যাড্রেসটা মুখস্থ, আমি ডাইরেক্ট যদি এটা দিয়ে ঢুকি, এটা হলো ডাইরেক্ট ট্রাফিক। এই যে ঢুকলাম না, এটা হলো ডাইরেক্ট ট্রাফিক। বাট আমাদের এখন হিসাব করতে হবে অর্গানিক ট্রাফিক, কারণ আমাদের সব আসবেই সার্চ ইঞ্জিনের থ্রুতে। কারণ আমার ডোমেইন বা আমার ওয়েবসাইট কেউ মুখস্থ রাখবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা কেউ কোনো সেলিব্রিটি না বা এত বড় কোনো ব্র্যান্ড না যে আমার নাম কেউ মুখস্থ রাখবে বা আমার ডোমেইন কেউ মুখস্থ রাখবে। সবাই আসবে সার্চ ইঞ্জিনের থ্রুতে, মানে সে গুগলে সার্চ করবে, আমার ওয়েবসাইট টপে আসবে, সে এমনি ঢুকবে। সো হিসাবটা ওই ক্ষেত্রে আমাদের এইভাবেই করতে হবে, কারণ আমরা এসইও করতেছি তো ওইটার জন্যই। So আমাদের হিসাব করতে হবে অর্গানিক ট্রাফিক কত। সো এই ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক দেখেন 53.6 মিলিয়ন, দ্যাট মিনস 1 মিলিয়ন সমান কত, 10 লাখ। তাহলে 53 মিলিয়ন সমান কত, 530 লাখ, দ্যাট মিনস 5,30,00,000 অর্গানিক ট্রাফিক এই ওয়েবসাইটের আছে মান্থলি, এটা মাসের হিসাব। তো এখন এই ওয়েবসাইটটা ইনকাম করে কিভাবে জানেন? এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে গুগলের অ্যাড আছে। এই যে দেখেন উপরে দেখাচ্ছে যে গোডাডির অ্যাড, এই যে কি লেখা আছে, অ্যাডস বাই গুগল। যে আমি ঢুকছি না, এর কারণে এই ওয়েবসাইটে একটা ইনকাম পাইছে। ঠিক ইউটিউবে যে ভিডিও দেখি না, ইউটিউবে ভিডিও দেখলে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর কমিশন পায় না? কিভাবে পায়? ওই যে ভিডিওতে অ্যাড আসে, ওই অ্যাড যখন আমরা দেখি এর কারণে কমিশন পাই। এই যে দেখেন এখানে চ্যাট জিপিটির একটা অ্যাড দেখাচ্ছে। তো সবকিছু মিলে ওয়েবসাইট একটা ইনকাম পাই। তো আপনি যদি হিসাব করেন যে আমি ঢুকছি, এই ঢোকার ফলে এর মাত্র 1 সেন্ট ইনকাম হয়েছে। 1 সেন্ট সমান কত বাংলা টাকা? 1 টাকা বেশি এখন। আমি 1 টাকাই ধরলাম যে আমি যে ঢুকছি, এর অনলি 1 টাকা ইনকাম হয়েছে। তাহলে 5,30,00,000 মানুষ মাসে ঢোকে, তাহলে কত টাকা ইনকাম করে? 1 টাকা করে হিসাব করে।
জাস্ট আমি একটা সেগমেন্টের হিসাব দেখাচ্ছি, জাস্ট গুগল অ্যাডসেন্স এর হিসাবটা দেখেন। অন্যান্য আরো কত উপায়ে ইনকাম করে আমরা জানি না। জাস্ট একটা হিসাব করেন যে গুগল অ্যাডসেন্স তো টাকা দেয়, এটা তো পরীক্ষিত প্রমাণিত, এটা তো আমরা জানি। তাহলে আমি ঢুকলাম, এর ফলে এই ওয়েবসাইটের অনলি 1 সেন্ট, মানে $1 100 ভাগের 1 ভাগ, না 1 সেন্ট সমান এখন $1 সমান হলো 127 টাকা। হ্যাঁ, ওই সেন্ট বলতে আমরা ডলারের 1 পয়সাকে বোঝাই আর কি। আমরা ডলার হিসাবটাই আছে। হ্যাঁ, হ্যাঁ, $1 100 ভাগের 1 ভাগ হলো 1 সেন্ট। 127 টাকা তো $1 সমান। তাহলে ওই 1 টাকা 27 পয়সা টয়সা এরকম হয়। তো আমরা 1 টাকাই ধরি। তাহলে 1 টাকা তো সর্বনিম্ন ইনকাম। তো 5,30,00,000 মানুষ ঢুকলে 1 টাকা করে যদি ইনকাম করে, 5,30,00,000 ইনকাম আছে। এই কারণে মানুষ ওয়েবসাইট বানায়। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে ওয়েবসাইট বানায়। আর আপনি বলবেন ভাই আপনার ওয়েবসাইটের ইনকাম কি? আমার ওয়েবসাইটে এরকম কোনো ইনকাম নাই। আমার ওয়েবসাইটটা দিয়ে আমি কি করি? ক্লায়েন্ট ইমপ্রেসের কাজে লাগে। ক্লায়েন্টের কাছে ইমপ্রেশন বাড়ানোর কাজে লাগে। আমি কি করি? আমার কোনো ক্লায়েন্ট যখন আমার সম্পর্কে জানতে চাই, আমি বলি আমার নামটা গুগল করো। এই নাম গুগল করলে দেখেন আমার হাঁড়ি-নাড়ি সব চলে আসবে। ঠিক আছে? সব চলে আসবে। ধরেন আমার ওয়েবসাইট টাইট। তখন সে এগুলো দেখলে সে বোঝে যে আমি একজন প্রফেশনাল লোক বা প্রফেশনাল মানুষ। এরপরে আমার ভিতরে গিয়ে আমার ইনফরমেশন দেখে সে তখন ইমপ্রেস হয়। তো তখন আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ হয়। সো আমি ওইভাবে ইনকাম করি আমার ওয়েবসাইট দিয়ে। আমার ওয়েবসাইট দিয়ে আমি অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট দিয়ে ইনকাম করি না। আমার ইনকামটা হয় ক্লায়েন্টের থ্রু, বা ক্লায়েন্ট আমাকে দেখে তখন কাজটা দিতে আগ্রহী হয় যে না একজন প্রফেশনাল মানুষ সবকিছু প্রফেশনালি মেনটেন করে। ঠিক আছে? ঠিক যেরকম একজন স্পোর্টস পারসনের, ধরেন একজন ফুটবলারের একটা ফুটবল লাগবে, একটা বুট লাগবে, একটা নি গার্ড লাগবে, একটা জার্সি লাগবে। তো এরকম আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার যে যে এলিমেন্ট গুলো দরকার আমি সেগুলো এইভাবে রাখি। আমাদের লাগবে একটা ওয়েবসাইট, একটা লিঙ্কডইন, একটা ভালো সোশ্যাল প্রোফাইল, একটা বিজনেস প্রোফাইল। তো এইগুলো আমি আমার মতো করে সাজাই। তো ফ্যাক্ট হলো এটা। এখন তাহলে বুঝতে পারছেন যে শুধুমাত্র অথরিটি স্কোর ভালো রেজাল্ট হইলেই কাজ হবে না, টাকাটাও দরকার। তো এই ওয়েবসাইটে সে টাকাও আছে নাকি, মানে ট্রাফিক আছে, ভিজিটর আছে। বাজারে একটা দোকান দিলেন, দুনিয়ার মালপত্র দিয়ে ভরে রাখলেন, বাট মানুষ আসে না, ওই দোকানে কোনো মূল্য নাই। তো মানুষের যদি আসে বা মানুষের ফ্লো যদি বাড়াইতে পারেন তখন ইনকাম হয়। ঠিক আছে? ওকে। এরপরে পেইড সার্চ ট্রাফিক, এটা হলো যদি আপনি আপনার প্ল্যাটফর্মকে নিয়ে কোনো পেইড প্ল্যাটফর্মে, দ্যাট মিনস ফেসবুকে বুস্টের মাধ্যমে অ্যাড দেখান বা গুগল অ্যাডওয়ার্ড এর থ্রুতে অ্যাড দেখান, সেইভাবে কি পরিমাণ ট্রাফিক আসে। এটা পেইড মার্কেটিং আসলে এরা কমই করে, 3.5K। সো পেইড মার্কেটিং আসলে দরকারও না, যাদের এই পরিমাণ ট্রাফিক আছে আর পেইড মার্কেটিং করে কি করবে। ওকে, তাহলে আপাতত এই দুইটা প্যারামিটারকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপর এই প্যারামিটার গুলো নিয়ে পরে কথা বলবো, এগুলো একটু টেকনিক্যাল বিষয়। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ে একটু কথা বলে আসি, সেটা হলো অর্গানিক কিওয়ার্ডস। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার একটা ওয়েবসাইটের জন্য। এটার নাম কি? অর্গানিক কিওয়ার্ডস। এখন অর্গানিক কিওয়ার্ডসটা কি? ধরেন আমরা এই যে পরীক্ষা দেই, সবার তো সেম কোশ্চেন। কারণ আপনাদের এই ব্যাচে যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা এক্সাম নিই কোনোদিন, আমাদের সেম টপিক থাকবে সবার জন্য, কোশ্চেন সেম থাকবে, বাট প্রত্যেকের অ্যান্সার কি সেম হবে? মূল বিবেচ্য বিষয় হয়তো বা সেম হবে, কিন্তু লেখার ধরন, উপস্থাপন সবকিছু আলাদা। ধরেন আমরা একটা রচনা প্রতিযোগিতা যদি আয়োজন করি এখানে, গরু, গরুর উপরে একটা রচনা লিখতে হবে। তো এখন এইখানে সবাই তো গরুর মানে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এগুলো তো সবাই লিখবে, যে গরুর 4টা পা আছে, 2টা শিং আছে, একটা লেজ আছে, তার না একটা মাথা আছে, এটা ধরেন লিখলেন। কিন্তু তারপরেও কি কারোর লেখার সাথে কারোর লেখা মেলবে? সম্ভব? প্রত্যেকটা লেখা আলাদা করা যাবে না? সবাই কিন্তু গরু নিয়ে লিখছে, কিন্তু কারোর লেখা কারোর সাথে মেলবে না। স্বাভাবিক না? তো এই যে আপনার সাথে আর একজনের এই যে লেখনির ভিতরে যে স্পষ্ট পার্থক্যটা আছে, এটাই হলো আপনার অর্গানিক কিওয়ার্ডস। এখন ওয়েবসাইটের বিষয়টা কিভাবে কাজ করে? ধরেন একটা ওয়েবসাইট যে বিষয় নিয়ে কন্টেন্ট পাবলিশ করতেছে, পৃথিবীতে আরো বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে যারা ওই সেম বিষয়ে কন্টেন্ট লেখা রাখছে। হতে পারে না? স্বাভাবিক না? খুবই স্বাভাবিক।
ধরুন ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমি সার্চ করি, তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে লিখে রাখছে এরকম ওয়েবসাইটের অভাব আছে? কিন্তু কারোর লেখনির সাথে কারোর লেখনী মিলবে না। উপস্থাপন কৌশল, ধরেন আমি গরুর রচনার ভিতরে লিখলাম যে গরুর চামড়া দিয়ে ভালো ব্যাগ তৈরি করা যায়। তো আমি এই যে একটা ইনফরমেশন এখানে প্রোভাইড করলাম, ধরেন আর কেউ এখানে ওটা লিখলো না, তাহলে ওই যে লেখনীটা, ওই যে আমি ইনফরমেশনটা দিলাম, ওইটাই হলো আমার অর্গানিক বৈশিষ্ট্য। বা এটা বিভিন্ন শব্দ হইতে পারে, উপস্থাপন কৌশল হইতে পারে, দেখবেন অনেক সময় অনেক শব্দ চয়ন অনেক সুন্দর লাগে, অনেক মিনিংফুল হয়। লেখার ভিতরে দেখবেন আমরা ওইটা অনেক সময় ইমপ্লিমেন্ট করি, যেটা এইভাবে লিখলে মনে হয় ভালো হয়, ঠিক না? দেখবেন ওই যে আমরা বিভিন্ন কথা ঘুরায় লিখি, একটু ঘুরায় লিখলে শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর লাগে। গানে কি হয়, গানের ভিতরে দেখবেন গান কিন্তু সব ভাবার্থ। গান শুনে মানুষ ফিল করে কেন? কারণ গানে কিন্তু কথা একভাবে বলা হয় কিন্তু ফিলটা ডিফারেন্ট, তাই না? এই কারণে মানুষ গান শোনে। দেখবেন ওই কথা হয়তো বা একটা বলতেছে কিন্তু ওইটার ভিতরে দুঃখ লুকায় আছে, হয়তো বা আনন্দ লুকায় আছে, হয়তো বা উচ্ছ্বাস লুকায় আছে, বিভিন্ন রকম ভাবে। কবিতা, কবিতা খুব একটা এরকম মিডিয়াম যেটা দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়। যেরকম আপনারা কাজী নজরুলের বিভিন্ন কবিতা পড়ছেন অনেক সময়, গা লোম খাড়ায় উঠবে যে ভাই, মানে কি বলছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট, মানে কি বলেন তো? ব্রিটিশদের কারাগার ভেঙে ফেলতে বলতেছে, তারপর বলছে আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, মানে কি বলেন তো? ব্রিটিশদের বুকে লাথি মেরেছে, ভগবান বলতে এখানে ব্রিটিশ বুঝাইছে, ব্রিটিশদের। আর পদচিহ্ন মানে কি? পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন মানে কি? লাথি মারা। কোথায় কি শব্দ প্রয়োগ চিন্তা করতে পারেন? আমি তো চিন্তা করি এরা মানে, মানে ওই যে বলে না সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যভাবে তৈরি করে পাঠায়, তো এনারা মনে হয় সেই লেভেলে। এসব ভাষা, এসব চিন্তা ভাবনা কেমনে আসছে মাথায়, আমি অবাক হয়ে যাবো। তো এই যে দেখেন উনার ওই যে কথাটা, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আর আপনি বলেন আমি ব্রিটিশদের বুকে লাথি মারি, দুইটা কথার ভিতরে মিনিং একই, কিন্তু কত পার্থক্য। So, ওই যে লেখনীটা ওনার, ওইটাই ওনার অর্গানিক কিওয়ার্ড, ওইটাই ওনার অর্গানিক বৈশিষ্ট্য। এই যে মাইকেল মধুসূদন দত্ত সনেট কবিতা, তাই না? কি সুন্দর, মানে প্রত্যেকটা, মানে পুরো কবিতা 14 লাইন, প্রত্যেকটা লাইনে আপনার কি আছে, 14টা করে আপনার ইয়ে আছে। তো এই যে সুন্দর একটা প্যাটার্নে উনি কবিতাগুলো লিখছে, এবং ওনার কবিতা পড়লে যে একটা ছন্দ খুঁজে পাওয়া যায়, একটা সুন্দর ইয়ে থাকে। তো এই যে একটা বৈশিষ্ট্য, এটাই হলো ওনার অর্গানিক বৈশিষ্ট্য, বা এটাই ওনার অর্গানিক। তো একটা ওয়েবসাইটের ভিতরে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি একটা ওয়েবসাইট বানাবো যেটাতে স্পোর্টস নিয়ে কাজ করবো। এখনকার মানুষ খুব স্পোর্টস নিয়ে পছন্দ করে, ধরেন ফুটবল ক্রিকেট যেটাই হোক। তো বাংলাদেশের ক্রিকেট পপুলার, আপনি চিন্তা করলেন যে আমি ক্রিকেট নিয়ে কাজ করবো। তাহলে ক্রিকেট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার প্রথম টার্গেট থাকবে আচ্ছা সাকিব আল হাসানের নিয়ে একটা কন্টেন্ট লিখে ফেলেন। হতে পারে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা বা স্পোর্টস পার্সন যদি বলি সবচেয়ে বড় সে। তবে সাকিব রে নিয়ে আমি আর কি লিখবো, অন্যান্য ওয়েবসাইট তো লিখেই রাখছে, আমি ওটাতে কপি করে এটা মেরে দিই, মনে হতে পারে যে আমি নতুন করে কি লিখবো, আমিও তো কপি করে দিই। সেটা কি হবে? গুগল আপনারে খপ করে ধরে ফেলবে যে এই কাজ আপনি করতে পারবেন না। ধরুন আপনি ইউটিউবার হবেন, আমি চিন্তা করলাম আমি যে কন্টেন্ট বানাতে চাই এই কন্টেন্ট তো অনেকেই বানাইছে, আমি আর কি বানাবো, ওদের তো ডাউনলোড করে আমি আপলোড করে দিই। হবে? ধরে ফেলবো মানে কি, একদম আপলোড দেওয়ার সময় আপনার দেখা যাবে যে আপনি কপিরাইটের ভিতরে আছেন, ঠিক আছে? এরপরে কপিরাইট ক্লেম আর স্ট্রাইক তো পাও না, মনে করেন ঝুলতেছে খারাপ ডান্ডা এরকম, ঠিক আছে? তো ফ্যাক্ট হলো যে একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় এর কন্টেন্ট গুলা নিয়ে অনেক মানুষ কাজ করে থাকতে পারে, বাট আপনি যখন কাজ করবেন এটা আপনার মতো করেই তুলে ধরতে হবে। অনেকে বলে কি ভাই এআই দিয়ে লিখে দেবো, হবে না। এআই কেন হবে না? আপনি যদি দেখেন খেয়াল করে, এখন কিন্তু এই যে জেমিনি দেখেন, এই যে আমরা যখনই সার্চ করি এআই কিন্তু যে গুগল এখানে ইন্টিগ্রেট করে দিছে, এআই ওয়ার্ড দেখছেন, এটা হলো গুগলের জেমিনি। আমরা চ্যাট জিপিটি নিয়ে অনেক মাতামাতি করি না, গুগল নিয়ে এসছে জেমিনি, ঠিক আছে? তো এই জেমিনি সম্পর্কে আরো ভালো জানতে পারবেন, বাংলাদেশের একজন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আছে জাহিদ সবুর, আপনারা হয়তো নাম শুনে থাকবেন অনেকে। জাহিদ সবুর হলো খুবই গর্বের বিষয় আমাদের যে উনি বাংলাদেশি একমাত্র গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার।
দ্যাট মিনস ওনার আন্ডারে আরো 200-300 ইঞ্জিনিয়ার কাজ করে, বাঘা বাঘা ইঞ্জিনিয়ার। গুগলের ইঞ্জিনিয়ার তো চারটেখানি কথা। তো এই জেমিনি নিয়ে উনি হলো টিম লিড, জেমিনির জাহিদ সবুর, বাংলাদেশি। দেখবেন ওনার ইউটিউব আছে, ফেসবুক আছে, উনি প্রচুর কন্টেন্ট বানায় মাঝে মধ্যে। এবং কি মজার চাকরি, উনি থাকে সুইজারল্যান্ডে, বাসায় বসে কাজ করে, কনফারেন্স টনফারেন্স থাকলে চলে যায় আমেরিকা, কাজ সেরে আবার সুইজারল্যান্ড। মানে আমাদের দেশে তো আসলে কোনো কিছু কালচারই ডেভেলপ করে নাই। আমরা সবসময় মনে করি ও গায়ে গতরে খাড়াতে পারলে ওর অফিসে এনে বসে রাখতে হবে, তাহলে কাজ হবে, ঠিক আছে। অথচ বিশ্বের বড় বড় কোম্পানি ওরে এমপ্লয়ীদের কোনো প্রেশারই দেয় না, জানে যে কাজ করবে, ফ্লেক্সিবিলিটি দিয়ে দেয়। প্রজেক্ট ডেডলাইন থাকে একটা, যে এই ডেডলাইনের ভিতরে আপনি কমপ্লিট করেন, আপনি যে যা পারেন করেন, আপনার খুশি, আপনি কাজ করলেন। কারণ আমরা এখন এমন একটা পৃথিবীতে বাস করি, এখানে ডেটা, তথ্য আদান প্রদান কোনো কিছুই অসম্ভব না, এবং কোনো কিছুই ইনসিকিউর না, সবকিছু সিকিউরিটি ওয়েতে কাজ করে। আর আপনারা দেখছেন কিনা, এই পাশে রেড ডিজিটাল নামে একটা প্রতিষ্ঠান, এই যে পার্কের ওই কোনায় দেখছেন, খেয়াল করে লাল একটা বিল্ডিং আছে, ওই যে লেকের কোনায় ওই পাশে, এখান থেকে দাঁড়ালে দেখা যায় রেড ডিজিটাল। এটা হলো বাংলাদেশের প্রথম 3 টায়ার ডেটা সেন্টার, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার ডেটা সেন্টার। এটা রবি স্পন্সরশিপে হয়েছে। এটা পার্কের সাথে পার্কেরও ডেটা সেন্টার আছে, নিচে দেখবেন অনেকগুলো এরকম কন্টেইনার আছে, দেখছেন খেয়াল করে? ওগুলো সব কিন্তু ডেটা সেন্টার, ভিতরে সব সার্ভার, ভিতরে বাংলাদেশ গভর্নমেন্টের সব মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে থাকে। আপনারা জানেন কিনা আমি জানি না। এবং ওর ভিতরে আপনি বাইরে থেকে দেখেন কন্টেইনার, বাট দরজা খুললে বুঝতে পারবেন যে ওর মধ্যে কি হেভি ব্যাপার স্যাপার ওর ভিতরে, 5 স্টার হোটেলের চেয়ে কম না, ঠিক আছে। তো 3 টায়ার ডেটা সেন্টার হয়েছে এখানে, এটা আমাদের গর্বের, যশোরের মানুষের জন্য। এখানে এখন মানে পৃথিবীতে যে লেভেলের সিকিউরিটি ডেটা কে দেওয়া সম্ভব, এই সেন্টারে সেটা সম্ভব হবে। এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান এখন থেকে ডেটা বাংলাদেশে রাখতে মানে তারা আগ্রহী হবে। এটা কিন্তু বিরাট ব্যাপার। এখানে গুগলের তথ্য থাকতে পারে, এখানে আপনার বড় বড় প্রতিষ্ঠান যারা মানে ওয়ার্ল্ড ওয়াইড রাজ করে বেড়াচ্ছে, তাদের তথ্য এখানে থাকতে পারে। এটা বিশাল ব্যাপার। আমরা মানে ওইভাবে যদি চিন্তা করি, যশোরের মতো জায়গায় এইসব হচ্ছে, বিরাট ব্যাপার। তো এই যে বিষয়গুলো, সো দেখেন পৃথিবী এখন সম্পূর্ণ একটা মানে বিশের মতো হয়ে গেছে। এবং মাইক্রোসফটের ডেটা সেন্টার দেখলাম সমুদ্রের তলে রেখে দিচ্ছে সেদিন, আর কোথায় যাচ্ছে। তো এখন এই যে এআই যে তথ্যগুলো দেয়, এটা তো হ্যাঁ হ্যাঁ অন কাইন্ড অফ, বাট সার্ভারটা কি হয়, সার্ভারটা হচ্ছে ডেটা সেন্টারের মনে করেন নিচের লেয়ারে থাকে। মানে ডেটা সেন্টার মানে সম্পূর্ণ একটা কর্মযোগ্য, ওর ভিতরে একটা পার্ট হইলো সার্ভার, বুঝতে পারছেন? মানে সার্ভারটা জাস্ট স্টোরেজ, কিন্তু এই সার্ভারকে প্রোটেকশন দেওয়া, সবকিছু এ করে একটা টোটাল কাজ ডেটা সেন্টার দেখে, বুঝতে পারছেন? অনেক কাজ, এগুলো আসলে আমিও অত ভালো বুঝি না, মানে এর ভিতরে আসলে অনেক কিছু। তো যাই হোক, এই যে দেখেন আমাদের ব্যাংকে টাকা পয়সা ঢোকে চলে যায় আসে, এখানে হয় ওখানে হয় ওখানে হয়, কখনো ভেবে দেখছেন যে হিসাব কেমনে হয়? এই ডেটা গুলো কোথায় দেখে? সবই একটা ইন্টারনাল সার্ভার দিয়ে বা ডেটা সেন্টারের থ্রুতে মেনটেন হয়, এবং সিকিউর ওয়েতে হইতে হয়। এই ডেটা গুলো অন্য কারো হাতে চলে গেলে আপনার সমস্ত টাকা পয়সা তার কাছে চলে যাবে। বাংলাদেশের সার্ভার একই ছিল না বাংলাদেশ ব্যাংকের, মনে আছে? হ্যাঁ, সে টাকা তো এখন উদ্ধার করতে পারে না। সেগুলো যে দুর্বল ডেটা সেন্টার বা দুর্বল জায়গায় তথ্য রাখার কারণে হ্যাক হয়ে গেছে। সেগুলো 3 টায়ার ডেটা সেন্টার বা 3 টায়ার প্রযুক্তি যেগুলো, সেগুলোতে রাখলে তখন এগুলো ব্রেক করা খুবই কঠিন। হ্যাকাররা এটা ব্রেক করতে গেলে তার অনেক কিছু করা লাগে, তো সেটা অনেক বেশি টাফ আর কি। যাই হোক, বাংলাদেশে এখন এই টেকনোলজি গুলো ডেভেলপ হচ্ছে, এগুলো ভালো, অবশ্যই আমরা আশা করতে পারি যে আমাদের তথ্য উপাত্ত এগুলো অনেক বেশি সিকিউর থাকবে। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগে আসলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ডেটা। যে দেশের কাছে যত বেশি ডেটা আছে, যে মানুষের কাছে যত বেশি ডেটা আছে, সে তত বেশি রিচ বা সে তত বেশি ধনী। আমেরিকা এত ধনী কেন? আমেরিকার কাছে তথ্য আছে, সবসময় তথ্য থাকে। পেগাসাস নামে একটা সফটওয়্যার আছে, আপনারা জানেন? এই পেগাসাস আপনার আপনার দেশে যদি নেটওয়ার্কে ইন করে দেওয়া যায়, আপনার নেটওয়ার্কে কোথায় কি হচ্ছে এটা এক জায়গায় বসে জানা সম্ভব। কে কি বলতেছে সব, উইথ টেক্সট মেসেজ এনক্রিপ্টেড, যত কিছু আছে সব ওইখানে পেয়ে যাবে, মনে হয়। তো
এই জিনিসগুলো ওরা বানাইছে, এই কারণে ওরা আমাদের উপর রাজ করতে পারে, কিছু বলে দাঁড়া তোর তথ্য কিন্তু আছে, ফাঁস করে দেবো, ঠিক আছে। যাই হোক, তো এখন এই দেখেন এআই নিজেই গুগল অ্যান্সার দিচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানা যাচ্ছি, গুগলই এআই ওভারভিউ দিচ্ছেন। তো এই এআই ওভারভিউ আপনার ওয়েবসাইটে যে মানুষ কেন পড়বে? সিম্পল না? এআই তো গুগল দিয়ে দিচ্ছে, তাহলে আপনার ওয়েবসাইটে আবার গুগল এআই কন্টেন্ট পড়তে পাঠাবে কেন? আপনার ওয়েবসাইটে পাঠাবে কারণ আপনি মানুষ, আপনার বিবেচনা বোধ আছে, আপনার আহ, মানে ন্যায় অন্যায় বোধ আছে, আপনার সঠিক ভুল জ্ঞান আছে, আপনার কাছে ওই মানে জিনিসটা আছে, যে মাইন্ডটা আছে, এটা এআই এর কাছে নাই। আপনি যে তথ্যগুলো দিতে পারবেন একটা এআই বা একটা আপনার রোবট বা একটা এই ধরনের জিনিস, এটা সেটা প্রোভাইড করতে পারবে না কোনোদিন, এটা সম্ভব না। সেই কারণে আপনি যদি মনে করেন এআই দিয়ে কন্টেন্ট লিখে ওয়েবসাইটে পাবলিশ করে দেবে, এটা র্যাঙ্ক করে যাবে, সম্ভব না। কারণ এআই তো ওই দিচ্ছে, তা আপনার কাছে পাঠাবে কেন? স্বাভাবিক না? আপনারা দেখছেন কিনা গুগল VO3 আনছে, দেখছেন এটা? কি করা সম্ভব? জাস্ট কমান্ড দিয়ে দিচ্ছে ভিডিও রেডি, এবং আপনি ধরতেই পারবেন না যে ওই ভিডিও কোনোদিন মানে কোনো কিছু শুট করে না বা এটা আসলে এক্সিস্ট করে না। জাস্ট কমান্ড দিলে চলে আসবে, বলে দিচ্ছে যে আমি এমন একটা ভিডিও চাই যেখানে একজন মানুষ দৌড়াবে এবং আমাকে বাঁচাও বলে চিৎকার করবে। জাস্ট কমান্ড দিয়েছে, দেখাচ্ছে ওই মানুষটা দৌড়াচ্ছে, ওর পিছনে 10-15 জন দৌড়াচ্ছে, আর ও বলছে যে আমারে বাঁচাও, আমার ফুল মনে হচ্ছে সিনেমার দৃশ্য দেখতেছি। তো কোন দুনিয়ায় আছি? তো এআই একটা জায়গায় যাবে, এআই কোথায় নিয়ে যাবে আমরা জানি না, তবে মানুষের বুদ্ধি এটা সবসময় কাজে লাগবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো পাবলিশ করব, এই কন্টেন্ট গুলো অবশ্যই হিউম্যান মেড হতে হবে, বা হিউম্যানের দ্বারা এটা মডিফাইড হইতে হবে, বা একজন মানুষের হিউম্যান টাচ থাকতে হবে অ্যাটলিস্ট। এবং যদি হিউম্যান টাচ থাকে, তাহলে ওর ভিতরে অর্গানিক কিওয়ার্ড বলেন বা অর্গানিক ইনফরমেশন বলেন বা অর্গানিক বৈশিষ্ট্য বলেন, সেটা উঠে আসবে, যেটা একটা এআই থেকে উঠে আসা সম্ভব। একটা মনে করেন দুইটা যমজ ভাই বা দুইটা যমজ বোন, আমরা দেখে কোনোদিন পার্থক্য করতে পারি? অনেক ক্ষেত্রে কিন্তু চেনাই যায় না যে এটা কে। তারপরেও তাদের দুজনের ভিতরে কমপক্ষে 4000 পার্থক্য থাকবে, 4000। বুঝতে পারছেন? এই ফিঙ্গারপ্রিন্টই তো পৃথিবীর কারোরটার সাথে কারোরটা মিলবে না। তাহলে এই যে জিনিসটা, এটা তো এআই করতে পারবে না। একটা মানুষের থিঙ্কিং লেভেল আর একটা মানুষের থিঙ্কিং লেভেল থেকে আলাদা। অনেক বিষয় তারা এগ্রি করে, অনেক বিষয়ে সম্মত হয়, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকের চিন্তা ভাবনা, দর্শন সবকিছু আলাদা রকমের হয়। এক এক ভাবে মানুষ চিন্তা করে, এক একটা মানুষ এক এক ভাবে, এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলো দেখে। সো এই জায়গাতে এই যে অর্গানিক কিওয়ার্ডস এর কথা বললাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। গুগল এটাই জাজ করবে যে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কি গড় পড়তা ইনফরমেশন ডাউনলোড করে ঢুকাইতেছেন, নাকি নিজের মতো নিজের ইনফরমেশন গুলো প্রোভাইড করছেন। সো যে ওয়েবসাইট গুলোতে যত বেশি বা যত ভালো অর্গানিক কিওয়ার্ড আছে, সেই ওয়েবসাইটটা গুগলে তত বেশি টপ লেভেলে। দেখবেন খেয়াল করে যে আমরা যখন হাই স্কুলে পড়ছি, রচনা লিখলে ভালো মার্ক পাওয়া যায় না? অনেক বন্ধু বান্ধব আছে দেখবেন বইয়ে যা আছে হুবহু এটা যে লিখে দেয়, ও একরকম মার্ক পায়। আর এক দল দেখবেন তারা পয়েন্ট মুখস্থ করে এবং প্রচুর ইনফরমেশন গ্যাদার করে, পয়েন্টটা রাখে সে, যে পয়েন্ট এতগুলো আমি ইউজ করবো এবং এর ভিতরে আমি এত এত ইনফরমেশন দিব, সে কিন্তু মুখস্থ করে না। সেই ইনফরমেশন গুলো জেনে ওইভাবে সে গুছায় লেখে। যেমন আমার ভাই বলছিল ওদের এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, গতকাল ওদের বাংলা সেকেন্ড পার্ট ছিল, ওদের রচনা আসে নাই কমন। তো যে কি বললো, কি জনরচনা আসছে, তথ্য প্রযুক্তি বাংলাদেশ নাই কিরকম একটা আসছে, আমি ভুলে গেছি ওটা। তো বলছে ও তো পড়া কি লাগে, ও তো এমনিই সব লিখে দিছি। হ্যাঁ, বলছে ও তো এমনিই লিখে দেওয়া যায় অনেক কিছু, ও তো পড়া লাগে না, মুখস্থ করা লাগে না। তো বুঝলাম ও খুব কনফিডেন্ট যে ও যেটা লিখছে ও জেনে বুঝে লিখছে, কারণ এই যুগের ছেলে এবং মোটামুটি ভালো স্টুডেন্ট। সো বলছে বাদে না, এটা কোনো সমস্যা নেই। তো ও যেভাবে লিখছে, ও কনফিডেন্ট যে ও ভালো মার্ক পাবে বা ভালো কিছু পাবে। তো একজন যে মুখস্থ করে গেছে, ও কিন্তু ওর বাইরে এক্সপেকটেশন নাই, এবং স্যার যখন খাতা দেখে ও তখন চিন্তা করো স্যার যে যা পড়িয়েছে তাই লিখলো, একটু কিছু নিজের মতো করে লিখলো না। খেয়াল করে দেখবেন
এগুলো কিন্তু জাজ করে স্যাররা। হুবহু বই থেকে মুখস্থ করে যে লিখে দিলে সেটা মার্ক কম পাওয়া যায়। কিছু জিনিস আছে যেটা আপনার হুবহু ওইটাই লিখতে হবে। ম্যাথ বা আপনার ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রির সূত্র, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যেটা মানে উপলব্ধি করে লেখা যায়, যেমন সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, কবিতার ভাব সম্প্রসারণ, গদ্যের ভাব সম্প্রসারণ, রচনা, এগুলো তো নিজের মতো করে উপলব্ধি করে লেখা যায়। এগুলোতে কিন্তু ওই জায়গাটাই ছাপা মার্কটা দেয় যে কার উপলব্ধি কতটা ভালো, ঠিক না? তো বিষয়টা হলো ওই যে আপনার কন্টেন্টের ভিতরে ওই জিনিসটা যদি আসে, আপনার কন্টেন্ট বা আপনার ওয়েবসাইট অটোমেটিক্যালি গুগলের টপ জায়গায় থাকবে, অন্য প্যারামিটার যা করেন বা না করেন। যেরকম আমাদের একটা কথা শোনা যায়, আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? তো প্রথমে বলবেন মা, তারপরে বলবেন মা, তারপরে বলবেন মা, তারপরে বলবেন বাবা। তিনটা জায়গায় মা থাকবে, তারপরে যে বাবার স্থান। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যত যাই বলেন, প্রথমে কন্টেন্ট, দ্বিতীয় জায়গায় কন্টেন্ট, তৃতীয় জায়গায় কন্টেন্ট, তারপরে বাদ বাকি সব। আপনার কন্টেন্ট ভালো, আপনার অনেক কিছু ওভারলুক করে যাবে গুগল, বা অনেক জায়গা থেকে আপনাকে ছাড় দিয়ে যাবে। আপনার কন্টেন্ট ভালো না, আপনার অনেক কিছু ভালো, আপনাকে কোনো জায়গায় ছাড় দেবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমরা কি করি, ধরেন একটা মানুষ সৎ বা ভালো, উনি কিন্তু অনেক জায়গাতে ছাড় পায়, অনেক কিছুতে উনি মানে মানুষের ইয়ে পাবে। কিন্তু একটা মানুষ সবকিছু আছে কিন্তু সে সৎ না, ওর একটা কোনো ফল্ট পাইলে মানুষ কিন্তু ওরে ধরবে কায়দা মতো, যে ভাই তুমি আজকে পড়ছো কাঁদে না, হাতি আজকে গর্তে পড়েছে, আজকে চামচি খায় লাথি মেরে দেবে। সো ফ্যাক্ট হলো এটা, যে একটা ওয়েবসাইট এইটাতে যদি আপনি ভালো করতে চান, ফার্স্টে কন্টেন্ট, সেকেন্ডে কন্টেন্ট, থার্ডেও কন্টেন্ট, আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এগুলো ভ্যালিড হওয়া চাই, এগুলোতে আপনার হিউম্যান টাচ থাকা লাগবে, এবং এগুলোতে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো আপ টু ডেট হওয়া লাগবে। ভুলভাল ইনফরমেশনের কোনো সুযোগ নাই। গুগল ব্যবসায় করে ওয়েবসাইটে ইনফরমেশন দিয়ে। ধরেন আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, গুগল এখানে এনে দিল গ্রাফিক ডিজাইন। আপনি এরকম যদি ২-৫ বার হয়, আপনি গুগলের উপর বিরক্ত হয়ে যাবেন না? বা এর ভিতরে ঢুকে দেখলেন উপরে লেখা ডিজিটাল মার্কেটিং, ভিতরে সব গ্রাফিক ডিজাইনিং এর ইনফরমেশন। আমি বলবো যে কি অ্যান্সার দিল গুগল, কি ওয়েবসাইট নিয়ে এসেছে। বা এটা আপনি বের করে দেখলেন এখানে যে কন্টেন্ট লেখা আছে সেটা মানদাত্তার আমলের কোনো কিছু। গুগল ওই জায়গাতে সর্বোচ্চ প্রায়োরিটি দেয় যে তার যে রিডার বলেন বা তার যে ভিজিটর বলেন বা তার যে ব্রাউজার আছে, তাদের কথা যদি বলেন, তারা যেন একদম লেটেস্ট, আপ টু ডেট এবং হিউম্যান টাচে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যেন পায়, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার এখান থেকে বেস্ট রেজাল্টটা বের হবে। তো আপনি ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন, তখন এই ওয়েবসাইটটাতে আপনার হচ্ছে এই জিনিসটা সর্বোচ্চ প্রায়োরিটিতে দেখতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন, তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করলাম। একটা হলো অথেন্টিক স্কোর, একটা হলো অর্গানিক ট্রাফিক, আর একটা হলো অর্গানিক কিওয়ার্ড। এই তিনটা বিষয়ই একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় বা একটা ওয়েবসাইট নিয়ে যখন কাজ করা হয়, এই তিনটা প্যারামিটারই মেইনলি প্রথমে চিন্তা করা হয়। এর পাশাপাশি আরো একটা যুক্ত হবে, সেটা হলো ব্যাকলিংকস। সো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, একটা ক্লাসে আসলে সবগুলো মনে থাকবে না। আর অর্গানিক ট্রাফিকের গ্রাফ, তারপরে ট্রাফিক সোর্স, দেন আমরা অনেক কিছু আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। আজকে যে বিষয়টা মূলত আমরা বুঝলাম ওয়েবসাইটের স্ট্রাকচার, এবং এই ওয়েবসাইটে আসলে কি কি প্যারামিটার গুলো দেখে আমরা আসলে আলটিমেটলি বুঝতে পারবো যে ওয়েবসাইটের অবস্থাটা কি, সেটা একটা আইডিয়া আমাদের হয়েছে, তাই না? তাহলে আমরা যদি এই বিষয়গুলো বুঝে থাকি, বাসায় জাস্ট এই বিষয়গুলোই একটু কল্পনা করবেন, একটু জাস্ট মনে রাখবেন বা একটু চিন্তা করবেন যে আসলে এটা বলছিল ভাইয়া, এটা আমি বুঝেছি কিনা বা এটাতে আমার সমস্যা আছে কিনা। যদি ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, আমি আবার একটু আপনাদেরকে বুঝাই দেবো, তাহলে সমস্যাটা সমাধান হবে। কারণ আপনি যদি সমস্যাই ফাইন্ড আউট না করেন, তাহলে কিন্তু পরে বুঝতে পারবেন না যে আসলে সমস্যাটা কোথায়, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস ভিডিও সেভ করে দিলাম।